বাংলাদেশের একজন সাংবাদিক এই যে মাহবুব কামাল খুব স্পষ্ট কথাবার্তা বলে, আমার খুব ভালো লাগে। এই ভদ্রলোক যখন ওই যে বাংলাদেশের টিভিতে গিয়ে যে টক শোতে অংশগ্রহণ করে না, একেবারে খুব স্পষ্ট কতগুলো সত্য কথা বলে, যা অনেকেই হয়তো হজম করতে পারে না। কিন্তু ওই যে ঠোঁট কাটা মানুষ বলে কথা, কিছু লোকজন আছে ঠোঁট কাটা এইভাবে কথা বলে, এরা ইচ্ছা করলেও কোনোভাবেই বস্তুত কারো তেল মালিশ করতে পারে না। এবং ব্যক্তিগতভাবে আমি ওই একই প্রকৃতির মানুষ, ওই যে সত্য কথা খোলাখালিভাবে ডাইরেক্টলি বলে দেওয়া আর কি। তো এখন এটা কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, কিন্তু ওই যে তেললেস মাথি মার্কা কথাবার্তা, এগুলা ভাল লাগে না মানে আসলে বলতেই পারি না। যাইগে যে কথা বলছিলাম, যে এই মাহবুব কামাল সিনিয়র সাংবাদিক, উনি কিন্তু চমৎকার একটা কথা বলছিলেন, যেটা নাকি আমারও মনে ছিল। এখন উনি সেটা বলে ফেলছেন, কেমনে বেটা পারিল সেটা জানতে। ওই জুতা আবিষ্কারের সেই মন্ত্রীর মতো বলতে হয়, যে ওই মুসি এসে ওই পা আটকায় দিল চামড়া দিয়ে, মানে জুতা বানাইল। তো তখন প্রধানমন্ত্রীকে তো দায়িত্ব দিয়েছিল রাজা, এই খালি ধুলা ওড়াউড়ি করে, তুমি এটা থামাতে পারো না, তুমি কিসের প্রধানমন্ত্রী? তো কত কাণ্ড কারখানায় তো করছিল আপনারা সেই জুতা আবিষ্কার, যে কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, আপনারা তো পড়ছেন, অনেকেই জানেন না, খুব মজার। যারা পড়েন নাই তারা ওই অনলাইনে সার্চ করে একটু পড়ে নেবেন, খুবই ভালো। রবীন্দ্রনাথ যে বাঙালির চরিত্র কত কঠিনভাবে জানতো, এটা তার কবিতা বা তার গল্প এগুলো না পড়লে বোঝা যায় না। তো যাই হোক, রুহুল বলছি, মাহবুব কামাল উনি চমৎকার একটা কথা বলছেন, আমার খুব ভালো লাগলো। চিন্তা করলাম যে আমার ভিডিও বানানোর জন্য এটা একটা উপাদেয় কন্টেন্ট হতে পারে। উনি বলছেন, জনাব রুহুল কবির রিজভী সম্ভবত তার স্ত্রীর ইন্ডিয়ান শাড়ি প্রকাশ্যে পুড়িয়েছিলেন। এখন দেখছি ইন্ডিয়া থেকে অনেক কিছুই আসছে। হ্যাঁ, তা তো আসছে, ডিজেল আসছে, তারপরে যে চাউল আসছে, তাই না? তো আমি তো এ বিষয়ে বারবার বলছি যে এই ডিজেল তো হারাম ডিজেল, এই চাউল এটাও হারাম চাউল। বিশেষ করে এই চাউল ভারত, তারা ইচ্ছা করে, আমি জানি ইচ্ছা করে তারা শুয়োরের বিষটা এগুলো সার ব্যবহার করছে, তারপরে এই মানে ধান উৎপাদন করছে। উদ্দেশ্য বাংলাদেশের মানুষদেরকে হারাম খাওয়াবে। এটা কি আমি জানি না? আমি তো ভালো করে জানি। তো এখন এই বাংলাদেশের মানুষ সেই হারাম চাউল খাবে, এবং খাওয়ার পর অতপর বেহেশতে যাইতে পারবে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। পারবে না, ইম্পসিবল। এমনিতেই ভারতীয় যে কোনো জিনিসই হারাম, তারপরে যদি শুকরের বিষটা সার হিসেবে ব্যবহার করে যদি চাউল উৎপাদন করে, তাহলে সেইটা তৌহিদি জনতা খাইলে বেহেশতে যাবে, কোয়াইট ইম্পসিবল। তো উনি বলছেন যে জনাব রুহুল কবির রিজভী সম্ভবত তার স্ত্রীর ইন্ডিয়ান শাড়ি প্রকাশ্যে পুড়িয়েছিলেন। এখন দেখছি ইন্ডিয়া থেকে অনেক কিছুই আসছে, দেখতে থাকেন তো কী হলো কি। তো উনি পরে বলছেন, খামোখা স্ত্রীর শাড়িটা নষ্ট করার কি দরকার ছিল? আমার মনে হয় যে ওটা শাড়ি ছিল না, শাল ছিল। বেশ কিছুদিন আগের কথা তো ভুলে গেছেন। যাই হোক, সেই শালটা এখন তার স্ত্রীর না তার নিজের, কে জানে। তবুও বক্তব্যটা রাইট। আসলে ওইটা পুরানোর কী দরকার ছিল? মানে এটা তো একেবারে পুরোপুরি খামোকা, মানে স্ট্যান্ডবাজি করে, তাই না? আর বাংলাদেশের রাজনীতিবিদ তারা তো একটু স্ট্যান্ডবাজি করতে পছন্দ করে। বাংলাদেশের কেন, ভারতের রাজনীতিবিদও দেখছি স্ট্যান্ডবাজি করতে তারা খুবই ওস্তাদ। তারপরে উনি বলছেন, অবশ্য টাকা থাকলে মানুষ শখ করে কত কিছু করে। হ্যাঁ, তাও তো ঠিক। টাকা পয়সা থাকলে নয় ছয়, মানে অতিরিক্ত টাকা পয়সা থাকলে নয় ছয় করতেও তো ভালো লাগে, তাই না? তো ধন্যবাদ মাহবুব কামাল, বিষয়টা আপনি যে বলছেন এর জন্যে খুবই ধন্যবাদ। আসলে এটাই হলো বাংলাদেশের মানুষেরও সমস্যা, রাজনীতিবিদদেরও সমস্যা। ওই যে আপনারা সাংবাদিকতা করেন তো সাধারণ মানুষের দিকে তাকিয়ে, আপনি বলেন তো এই সাধারণ মানুষগুলো কি আসলেই সাধারণ? এরা তো হারলে অসাধারণ, তাই না? এদের মন মস্তিষ্ক এবং মগজ সব নষ্ট হয়ে গেছে। এই যে বাংলাদেশের তো সাধারণ পাবলিক, আপনি কি এদেরকে মনে করেন যে তারা সহজ সরল? মোটেও সহজ সরল না। মূল সমস্যা তো এরাই।
এখানে বাংলাদেশের সাধারণ মানুষেরা ভয়ঙ্কর রকমভাবে ভারত বিরোধী, হিন্দুদেরকে তারা ঘৃণা করে ধর্মীয় কারণে। এখন সেই উন্মাদ ধর্মোন্মাদ জনগোষ্ঠীর মধ্যে যখন কেউ রাজনীতি করবে, তো তখন তো ওই উন্মাদ ধর্মগোষ্ঠীর লোকজন তাদের মন মানসিকতার দিকে তাকিয়েই তো রাজনীতি করতে হয়, তাই না? তো তার সামনে এসে যদি একটা দামি শাড়ি ইন্ডিয়ান অথবা শাল যদি পোড়ানো হয়, তাহলে বাহবা পাওয়া যাবে, সোজা হিসাব, তাই না? আপনি খালি নেতাদের কথা বলেন কেন? সাধারণ পাবলিকদেরকেও তো আপনার অ্যাড্রেস করা উচিত যে নেতারা তো আর শখ করে তো আর তাদের বাড়ির একটা সুন্দর জিনিস তো আর রাস্তায় এনে পোড়াবে না, এটাও তো আপনি বোঝেন নাকি? তাহলে পোড়াতে কেন বাধ্য হলো? বাধ্য হলে হালা এই ধর্মোন্মাদ পাবলিকের জন্য, তাই না? তো ধর্মোন্মাদ পাবলিকের ব্যাপারে আপনার বক্তব্যটা কি? তারা ধর্মোন্মাদ কেন? কি তাদেরকে এত ধর্মোন্মাদনা তৈরি করলো বলেন? তো যাই হোক, তারপরেও আপনি কথাটা বলছেন ভালোই, এবং আপনি যথেষ্ট স্পষ্ট কথা বলেন। আমি কিন্তু আপনার ওই যে টেলিভিশনে টক শো যে হয় করেন আপনি, শুনতে আমার ভালো লাগে, মাঝে মাঝে কিন্তু আমি শুনি। তো কথা হচ্ছে যে দেশের মানুষের মন মস্তিষ্ক পৌঁছে গেছে, যারা ভালো কোনটা মন্দ কোনটা এটা আদৌ জানে না, বোঝেও না, এমনকি বাস্তবতার মধ্যেও তারা থাকে তা মনে হয় না। ভারতের পেটের মধ্যে বাংলাদেশের অবস্থান, তাই না? তো এই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ তারা ভারতকে উপেক্ষা করে যে কোনোভাবে বেঁচে থাকতে পারবে না, এই কমন সেন্সটা তো এদের হারিয়ে গেছে ধর্মোন্মাদনার কারণে, তাই না? বাংলাদেশের মানুষ হলো মমিন মুসলমান, তো ইসলাম ধর্ম অনুযায়ী ভারতের যে হিন্দুরা তারা হলো মুশরিক, তারা হলো মানে মুসলমানদের চরম শত্রু। যেমনটা নাকি ওই 1400 বছর আগে হজরত মুহাম্মদের চরম শত্রু ছিল কি কারা? ওই পৌত্তলিক কুরাইশরা। যদিও পরবর্তীতে সেই পৌত্তলিক কুরাইশরা যখন ইসলাম গ্রহণ করে তখন আবার সব ঠিকঠাক হয়ে যায়। তো বাংলাদেশের মানুষ তো এখন ওই সেই 1400 বছর আগেকার পরিস্থিতির মধ্যে আছে, এমন একটা দেশের পেটের মধ্যে আছে যে দেশের লোকজন হলো পৌত্তলিক মানে হিন্দু। তো বাংলাদেশের মানুষ তো বস্তুত চায় যে ওরা সব ইসলামের ছায়াতলে ঢুকে পড়ুক, তাই না? যতক্ষণ ঢুকে না পড়তেছে ততক্ষণ পর্যন্ত তো তারা তাদেরকে ঘৃণা করবে, ভারতের খাবে, ভারতের পরবে, ভারতের উপর নির্ভর করে বেঁচে থাকবে। কিন্তু ওই যে মুসলমানরা তারা তো এর জন্য কৃতজ্ঞতা বোধ করে না, তারা তো সমস্ত কৃতজ্ঞতা পোষণ করে তাদের আল্লাহর পরে। এই জগতে কারো প্রতি তো কৃতজ্ঞ হওয়া এটা তো তাদের স্বভাব বিরুদ্ধ। এই জনগোষ্ঠীর মন মানসিকতাকে অ্যাড্রেস করে আপনার ভিডিও বানানো উচিত। নেতাদের কথা বাদ দেন, যারা রাজনীতি করে তারা তো এই উন্মাদ পাবলিকের মন মানসিকতা দেখেই রাজনীতি করে, তাই না? তো সাধারণ মানুষদের অ্যাড্রেস করে কথাবার্তা বলেন, দেখেন যদি কিছু কাজ কারবার হয়। ধন্যবাদ।